সুটকেস গোছাতে গোছাতে রাইসার মনে হলো এবারের কোনো জামা কাপড় সঙ্গে নেওয়া উচিত না। যেখানে যত্নে করা সংসারেরই মায়া ত্যাগ করে চলে যাচ্ছে, সেখানে কয়েকটা জামা কাপড় নেওয়ার মানেই হয় না। গোছানো বন্ধ করে স্তব্ধ হয়ে বসলো রাইসা। বড় বড় শ্বাস ছাড়ল। আশেপাশে চোখ বুলিয়ে ওর মনে হলো এই ঘরটা ওর ভীষণ প্রিয়। এমন ঘর ছেড়ে চলে যেতে হবে ভাবতে বুকের ভিতর সীমাহীন মায়ারা নড়ে চড়ে উঠল। মানুষ এত মায়া দিয়ে তৈরি হয় কেন, কে জানে। সমস্ত মায়াকে চিহ্ন করে কেবলমাত্র ফার্সটা সঙ্গে নিয়ে রাইসা বাসা থেকে বের হলো। ফার্সও খুব বেশি টাকা নেই, 100 টাকা 3টা নোট আর কিছু খুচরো পয়সা। এই টাকাটা রাইসা মারুফকে ফেরত পাঠাবে। অবশ্যই ফেরত পাঠাতে হবে। মারুফের সঙ্গে সব কিছু শেষ করে দেওয়ার পরেই রাইসাও দেওয়া কিছুই সঙ্গে নেয়নি, কেবল কিছু স্মৃতি মগজে গেঁথে আছে। মানুষ একসময় স্মৃতিও মুছে ফেলতে পারে, রাইসাও পারবে। রাত 11:30। এরই মধ্যে গলিতে গহীন রাতের নিস্তব্ধতা নেমে এসেছে। একটা রিকশা দেখা যাচ্ছে না। এত রাতে বের হয়ে কি সে বোকামি করলো? অবশ্যই ঘটনার পর একই বাসা রাত কাটানো কোনোভাবেই সম্ভব না রাইসার পক্ষে। মিনিট 10-এর দূরত্বে রাইসার এক দূর সম্পর্কের আপুর বাসা। আপাতত ওখানেই যাওয়ার ভাবনা। রাইসা খানিক দূর হেঁটে এসে আবারও পিছনে ফিরল। বাড়ির গেট পর্যন্ত এসে দারোয়ানকে ডাকলো, রিজু ভাই, আপনার ডিউটি কি শেষ? না আপা, আমার ডিউটি কি শেষ আছে? গেট বন্ধ করে আর শুয়ে যাব আপা। কিন্তু শুইলে কি হবে কন? গার্ডের চাকরি করি, দেখা যাবে চোখ দুইটা লাইগা আসছে, তখনই কেউ আবার আইসা গাড়ির হর্ন বাজাইব। 11:30 নামেই খালি। আমার ডিউটি সারা দিন সারা রাইতে চলে আপা। আমার একটা উপকার করবেন রিজু ভাই, আমি আপনাকে বকশিস দিব। দুরু আপা, কি যে কর না, বকশিস লাগবো না। আপনি খালি কন কি করতে হবে। আমাকে কিছু দূর আগায় দিয়ে আসবেন। এই ধরেন 10-12 মিনিটের সময় লাগবে। দাঁড়ান, গেটটা তাহলে বন্ধ কইরা নেই। রিজু বাড়ির গেট তালাবদ্ধ করে বের হলো। রাইসার সঙ্গে কিছু দূর হাঁটার পর জিজ্ঞেস করলো, আপাই কি জরুরি কামে বাহির হইছেন? স্যারে বাসায় ফিরে নাই? রাইসা ছোট্ট শ্বাস ফেলে বলল, হুম, জরুরি কাজ। তুমি মারুফকে কিছু জানাবে না, কেমন? আচ্ছা আপা। 6 বছর এই বাসার মধ্যে আছি আপা, কেউ কইতে পারবে না কোনো দিন কারো কথা অমান্য করেছি। আপনি অনেক ভালো মানুষ, আপনার এই উপকার আমি কোনো দিনও ভুলব না। বোনের বাসার কাছাকাছি এসে রাইসা দাঁড়িয়ে পড়ল। ফার্স্ট থেকে একটা 100 টাকার নোট বের করে রিজুকে দিয়ে বলল, থ্যাংক ইউ, এটা রাখেন। রিজু চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে টাকাটা নিয়ে বলল, তাহলে কি আপা আমি চলে যাব? হ্যাঁ, চলে যাও। আপনি যাইবেন কই আপা? এখানে আমার একটা আত্মীয়র বাসা আছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। রিজু চলে গেল। পিছন ফিরে তাকায় কিনা সে ভাবনায় কিছুক্ষণ পথের দিকে তাকিয়ে রইল রাইসা। না, রিজু চোখের আড়াল হয়ে গেলেও পিছনে ফিরল না। রাইসা বাড়ির মেন গেটে এসে দেখল তালা লাগানো। বোনের নাম্বারে কল দিল রাইসা। খানিকক্ষণ রিং হয়ে কেটে গেল। পরপর 3বার কল করলো, কিন্তু রিসিভ হলো না। এবার টেনশন হতে লাগলো ওর। যদি আপুর সঙ্গে যোগাযোগ না হয় এত রাতে, তাহলে সে কোথায় যাবে? প্রায় মিনিট 5 রাইসা দাঁড়িয়ে রইল সেখানে। গেটের কাছে শব্দ করতে দারোয়ান এসে জিজ্ঞেস করলো, কোন বাসা? আমি 4তলার প্রেমা আপুর গেস্ট। আমি এর আগেও এসেছিলাম, চিনতে পেরেছেন? জি, চিনতে পেরেছি। দারোয়ান গেট খুলে দিল। দৌড়ে দৌড়ে উপরে উঠতে লাগলো রাইসা। ওর টেনশন ক্রমাগত বাড়ছে। যদি আপু বাসায় না থাকে তাহলে কি হবে? উদ্বিগ্নতার কোনো কুল কিনারা নেই। এক দৌড়ে 4তলায় উঠে যায় রাইসা। হাঁপাতে লাগলো। দরজায় বেল টিপে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কোনো সাড়া না পেয়ে সত্যি ভীষণ উদ্বিগ্নতা বোধ করল। যদি আপু বাসায় না থাকে তাহলে? দ্বিতীয় বেল চাপার কয়েক সেকেন্ড পরেই প্রেমার গলা শোনা গেল, কে? আপু, আমি। দরজা খুলে গেল। এত রাতে হাঁপাতে থাকা রাইসাকে দরজার সামনে দেখে বেশ অবাকই হয়ে গেল প্রেমা। জানতে চাইল কি হয়েছে। আমি একবারে বের হয়ে আসছি আপু, আমাকে রাতটা থাকতে দাও। মারুফের সঙ্গে ঝগড়া করেছ? ঝগড়া? এত ছোট কারণে আমি বাসা ছাড়ার মেয়ে আপু? তাহলে কি হলো? রাইসা চোখ দুটো চলছল করে উঠল। প্রেমার কিছু জিজ্ঞেস করলো না। হাত ধরে রাইসাকে ভিতরে নিয়ে বসালো। 1 গ্লাস ঠান্ডা পানি এনে রাখলো ওর সামনে। আড়ালে গিয়ে কাকে যেন কল করলো সে। রাইসা ছুটে এসে বলল, মারুফকে কল দিও না প্লিজ, আমি সব শেষ করে চলে আসছি। ওকে কিছু জানাইও না আপু। দূর পাগলি, আমি কি এত বোকা নাকি? সব না জেনে আন্দাজে ওকে কল দিব? তুমি আগে পানি খাও, তারপর রেস্টে নাও। সব কিছু পরে শোনা যাবে, মাথা ঠান্ডা করো। আপু, আমার কি মারা যাওয়া উচিত? চিহ,
এসব কোন ধরনের কথাবার্তা রে? প্রেমা এগিয়ে এসেই রাইসাকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কেঁদে ফেলল রাইসা। প্রেমও বলল, আমাকে বলো তো কি হয়েছে? রাইসা, বলবা আমাকে? এত বছরের বিশ্বাসটা ভেঙে দিছে রে আপু। অন্য একটা মেয়ের সঙ্গেও। কি বলো? মারুফের মতো ছেলে বউ রেখে প্রেম করবে? এটা শুনতেই তো কেমন যেন লাগছে। শুধু ফোনে প্রেম হলেও মানা যেত। ওর বাসায় নিয়মিত যায় সে। প্রেমা বড় করেই শ্বাস ফেলল। কি বলা উচিত সে বুঝতে পারছে না। এই মুহূর্তে কিছু জিজ্ঞেসও করা অনুচিত। শুধু বলল, রেস্ট নাও, মাথা ঠান্ডা করো। ভাত খাইছো? না। হঠাৎ করেই পাথরের মতো স্তব্ধ হয়ে গেল রাইসা। কান্না বন্ধ হয়ে গেল। প্রেমা রান্নাঘর থেকে এক প্লেট ভাত এনে সামনে রাখল। নরম স্বরে বলল, জানি এখন তোমার কিছু খাওয়ার রুচি নেই, তবুও খাও প্লিজ। খাবার খেলে শরীরে এনার্জি আসবে। যে কোনো কিছু ভাবা সহজ হবে তোমার জন্য। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম তোমাকে বাসায় পাবো না। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। কাল সকাল সকাল বের হতে হবে, এজন্যই আমি ফোনটা সাইলেন্ট করে একটা ঘুম দিয়েছি। গেট খোলা ছিল? না, দারোয়ান খুলে দিয়েছে। ও আচ্ছা, ভাতটা খাও প্লিজ, লক্ষ্মী বোন আমার। প্রেমা অনুরোধ না করলেও রাইসা ভাত খেত। ওর ভীষণ খিদে পেয়েছে। আজ সারাদিন কিছুই খাওয়া হয়নি তার। ফলস্বরূপ হাঁটতে গিয়েও টের পেয়েছে শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে। পেট ভরে ভাত খেয়ে প্রেমার কাছে একটা জামা চেয়ে নিয়ে রাইসা গোসল করতে ঢুকলো। অনেকক্ষণ মাথায় পানি ঢেলে গোসল করলো সে। শরীর শীতল হলে বের হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের সমস্ত দকল, মানসিক চাপ, ক্ষুধা, ক্লান্তি সব মিলিয়ে ওর বড্ড বিধ্বস্ত অবস্থা। ঘুম নেমে এলো চোখে। একবার প্রেমা রুমে এলো কথা বলার জন্য। রাইসাকে ঘুমাতে দেখে আর জাগাতে চেষ্টা করলো না। অল্প কিছুক্ষণ ঘুমিয়েছে মাত্র। হঠাৎ করে ঘুম ভেঙে গেলে নিজেকে অচেনা একটা রুমে আবিষ্কার করে রাইসা। প্রথমে চমকে উঠল। পরক্ষণে মনে পড়ল সে এখন প্রেমা আপুর বাসায়। নিজের আপন ঘরটা সে ছেড়ে চলে এসেছে। বুকের ভিতর ভয়ঙ্কর এক ব্যথা এসে ভর করল। নিজের প্রিয়জনকে হারানোর কষ্ট, এতদিনের স্মৃতি জড়ানো ঘর, একসঙ্গে খুনসুটি পড়া কাটানো মুহূর্ত, সব কিছু যেন স্পষ্ট ভেসে উঠতে লাগলো চোখের সামনে। নিজেকে ধরে রাখতে পারল না রাইসা। বিছানায় চটপট করতে করতে ডুকরে কেঁদে উঠল। মারুফকে জড়িয়ে ধরে রোজ রাতে ওর ঘুম হনোর অভ্যেস। মারুফ যেদিন বাসায় না থাকে সেদিন ওর একদমই ঘুম আসে না। সে মারুফকে চিরদিনের মতো পর করে দিয়ে রাইসা চলে এসেছে। ভাবতেও পারছে না। উত্তেজিত অবস্থায় ছেড়ে আসা আর বাস্তবতার সম্মুখীন হওয়া একেবারেই যে বিপরীতমুখী অনুভূতি, এখন সেটা বুঝতে পারল সে। রাইসা বালিশে মুখ চেপে কাঁদতে লাগলো। মারুফকে সে অসম্ভব ভালোবাসে। মারুফ আশেপাশে না থাকলে তার ভালোই লাগে না। ওর গায়ের গন্ধ ছাড়া এখন ঘুমও আসে না। সে মারুফকে ছাড়া কিভাবে বাঁচবে সে? ক্ষণিকের জন্য যেন সমস্ত পৃথিবীটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল রাইসার সামনে। অনেকক্ষণ হাউমাউ করে কাঁদার পর সে শান্ত হতে পারল। তারপর নিজেকে বলল, না রাইসা, আমি ওর কথা মনে করব না। কোনো বেইমানের জন্য আমি এক ফোঁটা কাঁদবও না। আমার চোখের পানি এত সস্তা নয় যে একটা প্রতারকের জন্য এভাবে ফেলবো। ও আমাকে ঠকিয়েছে। আমার সমস্ত আবেগ অনুভূতির সাথে প্রতারণা করেছে। আমি সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছি। আর ও আমার এই অন্ধ ভালোবাসাকে দুর্বলতা মনে করে আমাকে নর্দমার মধ্যে ফেলে দিয়েছে। ওকে আমি আর মনে করতে চাই না। ক্ষণিকের জন্য মারুফের বুকের ভিতর ঘৃণার জন্ম দিলেও তা বেশিক্ষণ আর স্থায়ী হলো না। একটু পরেই আবার ওর কষ্ট হতে লাগলো। এই মানুষটাকে সে সব কিছু উজাড় করে দিয়েই ভালোবেসেছিল। ফোন হাতে নিয়ে দেখলো মারুফের নাম্বার থেকে মেসেজ এসেছে। তুমি প্রেমা আপুর বাসায় উঠেছ শুনলাম। এত রাতে এসবের কোনো মানেই হয় না। আমাদের পার্সোনাল বিষয় পার্সোনাল রাখাই ভালো ছিল। এনিওয়ে, সকালে বাসায় চলে এসো, আমরা এটা নিয়ে আলোচনা করব। বুক কেঁপে উঠল রাইসার। আলোচনা শব্দটা দেখে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। অতীতেও অনেকবার ঝগড়া হয়েছে মারুফের সঙ্গে। ঝগড়ার পরে সে আলোচনা করত। আলোচনা করে সব কিছু ঠিক করে নিত। এবারও কি সব কিছু ঠিক করে ফেলবে? কোনো পুরুষ মানুষই হয়তো চায় না তার স্ত্রী ছেড়ে চলে যাক। রাইসার মনে আশার প্রদীপ জেগে উঠল। তবে তাও খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। মারুফ যা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। যদিও এই দেশে হাজার হাজার স্ত্রীরা স্বামীর পরকীয়ার অপরাধ ক্ষমা করে দিয়ে হোক কিংবা মনে কষ্ট পুষে রেখে হোক, তারা সংসার করেই যায়। কিন্তু রাইসা এতটা আত্মসচেতন হয়েও সেই পথে হাঁটবে? আপন মনে নিজেকে শুধালো সে।
আমিও যদি ওর আজ সব অপরাধ ক্ষমা করে দিয়ে আবারও ফিরে যাই, তাহলে আমার সম্মানটা রইল কোথায়? নিজের সম্মান আছে বলেই ওকে রেখে চলে এসেছি। আবারও ফিরে যাওয়ার জন্য তো আসিনি, কিন্তু ফিরে গেলে এই সম্মানটা থাকবে না। নিজেকে শক্ত করার চেষ্টা করলো রাইসা। এই জটিল পরিস্থিতিতে ওকে শক্ত থাকতেই হবে। সে ভেঙে পড়বে না, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে না। সে নিজের জন্য বাঁচবে, এই দুনিয়াতে কেউ কারো না। মনকে শক্ত করে রাইসা ঘুমানোর জন্য চোখ বন্ধ করলো। ভোরবেলা ঘুম ভাঙল তার। এবার নিজেকে প্রেমা আপুর বাসায় দেখে আর চমকে উঠল না ঠিকই, কিন্তু মনের মধ্যে যন্ত্রণা হতে লাগলো। বিয়ের পর 3টা বাসা বদল করেছে ওরা। এখন যে বাসায় আছে এটার প্রতি ওর মায়াটা সবচেয়ে বেশি, কারণ এই বাসাটা একদম মনের মতো করে সাজিয়েছে। প্রত্যেকটা জিনিস ও নিজে পছন্দ করে কিনেছে। রান্নাঘরটা ছিল ওর সবচেয়ে প্রিয়। আর সব কিছুর উপরে যে ছিল সে হলো মারুফ। তার সঙ্গে এই সংসারের আনন্দ ছিল অসম্ভব মায়ায় জড়ানো। সব কিছু কি এভাবে এক রাতের মধ্যে শেষ হয়ে গেল? অবশ্য এক রাত নয়, অনেক দিন ধরে ভিতরে ভিতরে দগ্ধ হয়েছে রাইসা। কিন্তু ওর বিশ্বাস ছিল সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে। হয়তো মারুফের সম্পর্কটা এত দূর গড়ায়নি যেখান থেকে ফিরে আসা যায় না। কিন্তু গতকাল যখন মারুফ নিজেই বলল সব, না আর ভাবতে পারছে না সে। রাইসা একবার পাশ ফিরে ভাবে বাসায় ফিরে মারুফকে বুঝিয়ে বলবো, যেন আর কখনো ওরকম না করে। ওই মেয়েটার সঙ্গে চিরতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ওরা আবার নিজেদের আপন ঘরে 2টা পাখির মতো একে অপরকে জড়িয়ে বাঁচবে। কেউ কোনো ভুল ভ্রান্তি আর করবে না। মানুষেরই তো ভুল হয়, রাইসার উচিত ক্ষমা করে দেওয়া। আবার অন্য পাশ ফিরে রাইসা ভাবে, এটা নিছকে ভুল নয়, সে নিজের ইচ্ছে অন্য একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছে। রাইসার ভালোবাসাকে তুচ্ছ করে দিয়ে রাইসাকে ঠকিয়েছে। এটা ভুল নয়, এটা অপরাধ। যতবার রাইসা ভাবে সব ঠিক করে নিয়ে মারুফের কাছে ফিরে যাবে, ততবারই নিজের কাছে নিজেকে হেরে যাওয়া একটা কীট মনে হয়। আবার যতবার ভাবে মারুফকে ছেড়ে একা নিজের জন্য বাঁচবে, ততবারই মারুফের জন্য তীব্র কষ্ট হয়। এতদিনের মায়া এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? কঠিন এক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রাইসা এপাশ ওপাশ করতে লাগলো। সকাল হতে রাইসা প্রেমা আপুর বাসা হতে বেরিয়ে পড়ে। মারুফ যে কোনো মুহূর্তে হয়তো চলে আসতে পারে। মারুফের মুখোমুখি হতে চায় না রাইসা। ভীষণ কষ্ট বরণ করে অবশেষে এই সিদ্ধান্তে আসতে পেরেছে সে। বের হয়ে রাইসা নিজের মা রেহনুমা বেগমকে একটা কল দিল। সব কিছু বিস্তারিত জানানোর পর জিজ্ঞেস করলো, আমি যদি এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাই, তোমরা কি আমাকে বাধা দিবা, নাকি তোমরা আমার পাশে থাকবা? রেহনুমা বলেন, হুটহাট কোনো ডিসিশন নিস না। হুটহাট বলে কোনো কথা নেই মা, 2টা অপশন হাতে আছে। হয় সব কিছু মেনে নিয়ে মারুফের সঙ্গে থাকা, আর নয়তো আলাদা হওয়া। মারুফের সঙ্গে থাকতে গেলে প্রত্যেকটা মুহূর্তে আমার ওর ওই নোংরা ঘটনাগুলো মনে পড়ে যাবে। আমি শান্তিতে থাকতে পারবো না। তার চেয়ে বরং আলাদা থাকলে আমরা দুজনেই ভালো থাকবো। হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু এইটুকু ভেবে শান্তি পাবো যে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। তাছাড়া এখনও মারুফ অপরাধী। এই 1 বছর কিন্তু ওর এই অপরাধ ধুয়ে মুছে যাবে না, তখনও সে অপরাধীই থাকবে। মা বললেন, এরকম ভুল কম বেশি অনেকেরই হয়, তাই বলেই এত সুন্দর একটা সম্পর্ক এভাবে সবাই শেষ করে দেয় না। শেষ করে দেয় না বলেই পৃথিবীতে এত এত অসুখী মানুষ। সবাই আসলে সুখী হওয়ার ভান করে, কিন্তু প্রতিটি মুহূর্তে আসলে তারা পার্টনারের বিশ্বাসঘাতকতার কথা ভেবেই দগ্ধ হয়, যেটা আমরা বাহির থেকে তাদেরকে দেখে বুঝি না। ঠিক আছে, আমি আর তোকে কিছু বলবো না। তুই এখন বড় হয়েছিস, নিজের ভালো নিজে বুঝিস। এখন অন্তত তোর ব্যক্তিগত বিষয়গুলোতে আমি নাক গলাতে চাই না। থ্যাংক ইউ মা। আমাকে সাপোর্ট করতে না পারলেও অন্তত এই মুহূর্তে আমার বিপক্ষে দাঁড়াইও না। এখন তুই কোথায় যাবি? বাসায় আসবি না? বুঝতে পারছি না। বাড়িতে গেলে মারুফ হয়তো সেখানে গিয়ে সমঝোতা করতে চাইবে। ওকে তো আমি চিনি, অতীতেও অনেক ভুল করে শেষ পর্যন্ত ক্ষমা টমা চেয়ে সব কিছু ঠিক করে ফেলেছে। এবার আমরা সেটা হতে দিব না। তোমাদের কথা জানি না মা, কিন্তু আমি নিজের উপর এখনও এতটা বিশ্বাস অর্জন করতে পারছি না। সব সময়ের মতো এবারও যদি মারুফের ক্ষমা চাওয়া দেখে মাফ করে দেই। ওকে আমি ভীষণ ভালোবেসেছি মা। আমি এবার ভুলটা করতে চাই না। আর তাই আমি নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছি। আগে নিজেকে শক্ত করি, তারপর বাড়িতে ফিরব। তোর জন্য আমার খুব টেনশন হচ্ছে। টেনশন করো না, এখনও বুঝতে পারছি না আমি কোথায় গিয়ে উঠব। কিন্তু সব কিছু একদিন ঠিক হয়ে যাবে দেখো মা। তোমার বাচ্চা মেয়েটা একদিন ঠিকই বড় হবে। চিন্তা করিস না। সিরাজগঞ্জে তোর খালার বাসায় যা, আমি কাউকে কিছু জানাবো না। আর মারুফ চিন্তা করতে পারবে না যে তুই এখানে গেছিস। আমি কিছু টাকা বিকাশ করে দিচ্ছি। মা গো, তুমি এত ভালো কেন মা? ডুকরেই কেঁদে উঠল রাইসা।
এই পরিস্থিতি মায়ের এই সাপোর্টটুকুও সবচেয়ে বেশি দরকার ছিল। রাইসার মনে অনেক ভয় ছিল যে ওর পরিবার ওকে দূরে ঠেলে দিবে। বেশ কিছুদিন আগে খালাতো বোনের ডিভোর্স হয়েছে। ওকে ওর বাবা মা বাড়িতেই উঠতে দেয়নি। খুবই দুর্দশা যাচ্ছে মেয়েটার জীবনে। রাইসা ভেবেছিল ও জীবনেও হয়তো এমন পরিণতি অপেক্ষা করছে। তার নিজের কোনো সঞ্চয় নেই, যাওয়ার মতো কোনো জায়গাও নেই। সিরাজগঞ্জের বাসে উঠে পড়ল সে। বাসের দুলনিতে চোখে ঘুম নেমে এলো। ঘুমের ঘুরেই মনে পড়ে যাচ্ছিল অতীতের সমস্ত স্মৃতি। সুন্দর রোদ জলমলে একটা দিন ছিল সেদিন। চারপাশ ছিল আলোয় আলোকিত। রাইসা ভার্সিটি থেকে মাত্র বের হয়েছে। এমন সময় এক বন্ধু ওকে রেস্টুরেন্টে নিয়ে এলো। সেখানেই অপেক্ষা করছিল মারুফ, হাতে একগুচ্ছ লাল গোলাপ। সেই টকটকে গোলাপ আর ও চাহনি দেখে রাইসা বুঝে গিয়েছিল কি চলছে মারুফের হৃদয়ে। এক পা দু পা করে রাইসা মারুফের দিকে এগিয়ে যেতে থাকলো। মারুফ নিজেও দৃঢ় পায়ে এগিয়ে এলো। ফুলগুলো রাইসার দিকে তুলে ধরে মারুফ বলল, তোমার মতো সুন্দর একজন মানুষকে দেওয়ার মতো এর চাইতে ভালো কিছু আর পেলাম না। তুমি কি আমার এই উপহার গ্রহণ করবে? রাইসা মুচকি হেসে বলল, আমাকে কেনই বা দিতে হবে? সব কিছুর জন্য কি উপলক্ষ থাকতেই হবে? থাকা উচিত, তবে আপনার চোখ তো অন্য কিছু বলছে। চোখের ভাষা বুঝি তুমি বুঝতে পারো? সবটা খেয়াল করিনি, আপনারটা অন্তত বুঝতে পারছি। যাক, বাঁচালে আমাকে। তাহলে আর মুখ ফুটে কিছু বলতেই হলো না। প্লিজ রাইসা। মারুফ রাইসার চোখের দিকে এমনভাবে তাকায় যে রাইসার বুকের ভিতর দুঃখ পোকানি শুরু হয়ে যায়। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরায়। মারুফের এই তুমুল ভালোবাসাকে উপেক্ষা করার সাহস সে করতে পারেনি সেদিন। তারপর একসঙ্গে কতটা পথ চলা, রোজ ক্যাম্পাসে এসে তার জন্য মারুফের বসে থাকা, দুজন একসাথে চা খেতে খেতে ঘন্টার পর ঘন্টা গল্প, একসাথে দেখতে যাওয়া মুভি কিংবা শাড়ি পরে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে অসংখ্য খুচরো আলাপ। স্বপ্নের মতো দিনগুলো পেরিয়ে এসেছে ওরা। সব কিছু যেন চোখের পাতায় বাস্তবের মতোই দৃশ্যমান হয়ে উঠেছে। রাইসা টের পেল ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে পানি। চোখ মুছে রাইসা নিজেকে বাসের ভিতর আবিষ্কার করলো। তার মনে পড়ে গেল সে এখন সিরাজগঞ্জ যাচ্ছে, কারণ এই শহরে তার সংসারটা আর নেই। বাবা মায়ের বাসাতেও এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই। তাই তো বানের জলে ভেসে যাওয়া কচুরিপানার মতো সে এখন আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। এই আশ্রয়ের টানে সে যাচ্ছে সিরাজগঞ্জের দিকে। তার প্রিয় গড় সেরে চলে এসেছে। প্রিয় মারুফ এখন আর তার নেই, শুধু রয়ে গেছে মারুফের স্মৃতি। খালার বাড়িতে কেউই রাইসাকে কিছু জিজ্ঞেস করলো না। খালা নিজের কিছু জামা কাপড় বের করে দিলেন পরার জন্য। গ্রামের পরিবেশে এসে কিছুটা স্বস্তি মিলল। গোসল করে খাবার খেয়ে শুয়ে পড়ল রাইসা। নিজেকে প্রতি মুহূর্তে বোঝাতে লাগলো অতীত নিয়ে সে পড়ে থাকতে চায় না। তার এখন ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। জীবনের বাকিটুকু পথ চলার শক্তি সঞ্চয় করতে হবে। কোথায় যাবে, কি করবে, এসব নিয়ে ভাবছে সে। তার কোনো কাজের অভিজ্ঞতা নেই। আজকাল অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না বললেই চলে। তাছাড়া রাইসা কখনো চাকরি বাকরি করেও নি। পাশ করার পর এক জায়গায় ইন্টার্নশিপে জয়েন করেছিল। শেষ করতে না করতে মারুফের সঙ্গে বিয়ে। মারুফ ওকে চাকরি করতে দেয়নি, রেস্ট্রিকশন বেঁধে দিয়েছে এমন না, বরং মারুফের ইনকাম দিয়ে দুজনের সংসার খুব সচ্ছলভাবেই চলে যাচ্ছিল। তাই তো মারুফ চেয়েছিল রাইসা আরামে ঘরের ভিতরেই থাকুক। ঘরটা রাইসা সামলাবে আর বাহিরটা সে। অথচ চাকরিস্থলে নিজে অন্য একটা মেয়ের সঙ্গে এভাবে জড়িয়ে পড়ল। আপন মনে বলে উঠল রাইসা, এটা করতে তোমার কি একবারও বিবিতে বাঁধল না? আবারও চোখ বেজে উঠতে শুরু করেছে। দরজা ঠেলে রুমে প্রবেশ করলেন খালাতো বোন রুমি আপা। বিছানায় এসে বসতে বসতে জিজ্ঞেস করলেন, মারুফের সঙ্গে তো ঝামেলা হয়েছে নাকি? বড় দীর্ঘশ্বাস ছেড়ে রাইসা বলল, কি ঘটনা আমাকে বলতো? বাদ দাও আপু, আমাকেও বলা যাবে না? এসব বিষয় নিয়ে আমি কাউকে কিছু বলতে চাচ্ছি না। সম্পর্ক না থাকলেও ওর সম্মান আমি কারো কাছে নষ্ট হতে দিতে চাই না। বাহ, ভালো তো। সম্পর্ক নষ্ট করবা কিন্তু সম্মান নষ্ট করবা না, এটা ভালো। সে তো আমার সম্মান নষ্ট করেনি, হয়তো এটাই আমার ভাগ্য ছিল তাই। রুমি আপা আর কিছুই বললেন না, শুধু ছোট্ট একটা শ্বাস ফেলে রাইসার পিঠে হাত বুলিয়ে দিলেন। রাইসা টের পেল ওর চোখ ছলছল করছে, গলায় এসে আটকে গেছে একদলা কান্না। মারুফ কখনো তাকে এতটুকু বুঝতে দিল না কিছু। একে একে এত দূর গড়িয়েছে সব, অথচ রাইসা ওকে মুক্ত করে রেখেছিল সব সময়। কোনোদিন সন্দেহর বীজটাও বপন করেনি রাইসা। সব কিছু শুরুটা মনে পড়ে যেতে লাগলো ওর কাছে। মারুফের আচার আচরণ যখন অনেকটাই চেঞ্জ হয়ে গেল, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকতো,
তখনই মনে সন্দেহের অঙ্কুর প্রথম উঁকি দিয়েছিল। সেটাকে আর পাত্তা দেয়নি রাইসা। আজকালকার দিনে সবাই তো ফোন নিয়েই ব্যস্ত থাকে, এ আমার নতুন কিছু না। তাছাড়া কখনো মারুফের ফোনে সন্দেহজনক কোনো কিছুই সে দেখেনি। সেবার বাবার বাড়িতে গিয়েছিল রাইসা। মারুফের সঙ্গে মধ্যরাতে ফোন কলে কথা বলে খুব সুন্দরভাবে একে অপরকে বাই বলে কল কেটে দেয়। খুশি মনে ঘুমাতে চেষ্টা করছিল। হঠাৎই মনে পড়লো ফ্রিজে নর্মালে রেখে আসা একটা বাটি ডিপ ফ্রিজে রাখতে হবে। ওয়াইফাই অন করতে গিয়ে দেখলো সংযোগ পাচ্ছে না। তাই অনেকটা বিব্রত বোধ করতে করতে সে কল দিল মারুফকে। দেখলো কল ওয়েটিং। প্রথম দিকে সেরকম কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু পরদিন গভীর রাতে হঠাৎই সে মারুফকে কল করলে দেখলো আজকেও কলটা ওয়েটিং। যদিও মারুফ কল রিসিভ করে বলল অফিসের কাজের ব্যাপারে কথা বলছিলাম। রাইসা কিছুই মনে করলো না। মাঝে মাঝে অনেক রাতে কাজের ব্যাপারেও ফোনে কথা বলে। এমনকি ল্যাপটপ নিয়ে বিছানায় রাইসার পাশে বসে সে কাজ করে। এভাবেই প্রত্যেকটা সন্দেহকে মারুফ বুড়ো আঙ্গুল দেখিয়েছে। যতবারই মনে খারাপ চিন্তা আসতো, মারুফ ওকে বুঝিয়ে দিয়েছে এসব অনর্থক চিন্তা। মারুফও সন্দেহ করার মতো মানুষই নয়। সত্যি তো তাই। মারুফ খুবই অন্যরকম একটা মানুষ। শাড়ি পরলে রিক্সা থেকে নামার সময় রিক্সাওয়ালাকে বলতো উঁচু ফুটপাত দেখে রিক্সাটা সাইড করতে, যাতে নামতে কোনো অসুবিধা না হয় রাইসার। যেদিন রাইসা বলতো রান্না করতে ইচ্ছে করছে না, সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে বাসায় ফিরে নিজেই রান্না করতো মারুফ। রাইসা বলতো আমি ফুড পান্ডা থেকে অর্ডার দিচ্ছি। মারুফ ওকে না করতো, বলতো সেটা তো স্পেশাল হবে না, তুমি আমাকে সব সময় রান্না করে খাওয়াও। আজকে তোমার রান্না করতে ইচ্ছে করছে না, আজকে অবশ্যই তুমি আমার হাতের রান্না ডিজার্ভই করো। রাইসা তখন হাসতো ওর এসব পাগলামি কথাবার্তা শুনে। সে পাগলটা কি অদ্ভুতভাবে রাইসাকে ছেড়ে অন্য কারো প্রেমে আসক্ত হলো। রাইসা ভেবেই পায় না এসব। চোখের জল মুছে দিলেন রুমি আপা। বললেন, কি ভাবছিস এত? আমাকে বল না কি হয়েছে। না আপু, কিছু না। তুমি কিছু মনে করো না, আমাকে একটু একা থাকতে দাও। একা থাকলে তোর অনেক বেশি কষ্ট হবে। কয়েকদিন আপা আগে নিপা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, আমি জানি। আচ্ছা তুই বল, কি করবি এখন? যদি ডিভোর্স নিস কোথায় থাকবি? চাকরি বাকরি করবি নাকি? সেটা তো করতেই হবে। আমি খুব বোকা ছিলাম, এত পড়াশোনা করেও, এত ভালো স্টুডেন্ট হয়েও এতদিন অন্যের উপরে নির্ভরশীল হয়েছিলাম। কোনো কাজেরই এক্সপেরিয়েন্স নেই, কোনো স্কিল নেই। আমাকে কে চাকরি দিবে আপা? এখন থেকে ট্রাই করতে থাক। আর সরাসরি মারুফকে জানিয়ে দে সে যেন তোর সঙ্গে যোগাযোগ না করে। তারপর বাবার বাসায় ফিরে যা, ওখানে সব থেকে ভালো থাকতে পারবি তুই। একা কোথাও ওঠার চিন্তাও করিস না, একা থাকলে ডিপ্রেশনে পড়বি। হুম, সেটাই ভাবছি। হঠাৎ আসা জ্বরে সব ভেঙে গেছে তো, আমি এখনও স্বাভাবিকভাবে নিতে পারছি না। যদি অনেক দিন থেকে ঝামেলা হতো তাহলে একটা ব্যাপার ছিল, মানিয়ে নিতে পারতাম সহজেই। সব কিছু একদমই হঠাৎ। তুই তো আমাকে কিছুই বলবি না, থাক, বলার আর দরকার নেই। তুই যা ভালো মনে করিস তাই কর। আমি যদি তোর কোনো বিপদে পাশে থাকতে পারি আমাকে জানাস। থ্যাংক ইউ আপু। রাইসার খালাবাড়িতে আসা 3 দিন হয়ে গেল। ফোন, মেসেঞ্জার সব কিছুই খোলা। মারুফ কোনো রকম যোগাযোগ করেনি। একদিক থেকে হাঁপ ছেড়ে বেঁচেছে যেন রাইসা। সে নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়াতে রাইসা সহজেই নিজেকে মুক্ত করে নিতে পেরেছে। অন্যদিকে এক ধরনের দুঃখ বোধ হচ্ছে। ছেড়ে চলে আসলেও ভিতরে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। অবচেতন মনে রাইসা ভাবত মারুফ নিজের ভুল বুঝে তার কাছে বারবার ক্ষমা চাইবে। যদিও সে আর মারুফের কাছে ফিরত না, তবুও অবচেতন মন চাইত মারুফ তার দুয়ারে এসে দাঁড়াক, নিজের ভুল বুঝতে পেরে অশ্রু সিক্ত হোক। যে কষ্ট রাইসা পাচ্ছে সেও যেন একই কষ্ট অনুভব করে। কিন্তু না, সেরকম কিছুই হয়নি। রাত হতে বৃষ্টি নামল। রাতের নিস্তব্ধতা ভেঙে গেল বৃষ্টির শব্দে। রাইসা একা একা অন্ধকারে বারান্দায় বসে রইল। তার চোখের জল গালেই শুকিয়ে যায়। ভিতরে সমস্ত প্রত্যাশা শুধু দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। মানব নিজে থেকে তাকে মুক্তি দিয়েছে, তবে ভালোই করেছে। কেবলমাত্র একজনের উপর নির্ভরশীল হয়ে জীবন কাটিয়ে দেওয়াটা অনেক বড় ভুল। নিজেরও নিজের জন্য কিছু করা উচিত। খুব শীঘ্রই ঢাকায় ফিরে যাবে রাইসা। তারপর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। হঠাৎ করে মেসেঞ্জারে টুং করে একটা শব্দ হলো। রাইসা ফোন হাতে নিতেই দেখলো মারুফের কলিগ একটা ভিডিও পাঠিয়েছে, যেখানে দেখা গেল মারুফ আর অনন্যা নামের সেই মেয়েটি অফিসে খুব সুন্দর সময় কাটাচ্ছে। বুকের ভিতর থেকে ঠেলে একরাশ ঘেন্না বেরিয়ে এলো মারুফের জন্য। ফোন রেখে দিয়ে বৃষ্টির দিকে তাকালো রাইসা। মনে মনে বলল, হায় রে বোকা রাইসা,
তুমি আশা করে আসো মারুফ কান্নাকাটি করে তোমার কাছে ক্ষমা চাইবে। হায় রে বোকা মেয়েটা। একটা মেয়ে যখন বাসায় ফিরে দেখে তার নিজের বেডরুমে তারই হাজব্যান্ড অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে, নিশ্চিতভাবে ওই মুহূর্তে মেয়েটির আর বাঁচতে ইচ্ছে করবে না। তখন রাইসারও এমনটাই হয়েছিল। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়েছিল সে। রাইসা বাবার বাড়িতে গিয়েছিল, ফেরার কথা আরও 2 দিন পরে। মারুফকে সারপ্রাইজ দিতে সে বাসায় ফিরেছে, কিন্তু বাসায় ঢুকে নিজে সারপ্রাইজড হয়ে গেছে। রাইসাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মারুফের মুখ শুকিয়ে গেল। সঙ্গে সঙ্গে সে অনন্যাকে ছেড়ে দিয়ে বলল, তুমি এখানে? রাইসা চিৎকার করে বলল, ও, আমার তো এখানে থাকার কথা ছিল না, এই মেয়েটা থাকার কথা ছিল, তাই না? মেয়েটাকে মোটেও বিব্রত মনে হলো না, উল্টো সে অন্যদিকে মুখ ঘুরিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। রাইসা এগিয়ে গিয়ে মেয়েটার হাত টেনে ধরে বিছানা থেকে ওঠালো। তারপর বলল, এ মেয়ে, কে তুমি? তুমি আমার বাসায় এসে আবার আমার স্বামীর সাথে এসব নোংরামি করছো? এত সাহস তোমাকে কে দিয়েছে? অনন্যা তখন মারুফের দিকে তাকালো। একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল রাইসার সামনেই। রাইসা তখন বুঝতে পারল মেয়েটার আর কি দোষ, তার স্বামী তো মেয়েটাকে এখানে নিয়ে এসেছে। ঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের মেঝেতে ধপ করে বসে পড়ল রাইসা। পুরো পৃথিবীটাই যেন দুলে উঠল, থমকে গেছে। সব কিছু চারপাশ থেকে চেপে ধরে রেখেছে ওকে। ক্ষণিকের জন্য মনে হলো ওর শ্বাস বন্ধ হয়ে আসছে, পা কাঁপছে এখনও। মেয়েটা বাসা থেকে বের হয়ে গেলে মারুফ এসে অপরাধীর মতো তার সামনে বসলো। তখনও রাইসার পা কাঁপছিল। হঠাৎ করে বড় কোনো দুর্ঘটনার শিকার হলে যেভাবে মানুষের পা কাঁপতে থাকে, মারুফ যখন বলল, রাইসা, রাইসার কিছু মনে করতে পারল না। তখন সে সেন্স হারিয়ে মেঝের মধ্যে পড়ে গিয়েছিল। স্মৃতিগুলো মনে পড়তে বুকের ভিতর দাহন শুরু হয়ে গেল রাইসার। মেসেঞ্জারে পাওয়াই ভিডিওটা দেখে শুধু এই স্মৃতিটাই বারবার বেশি উঠতে লাগলো। রাইসা জানে তার এখন সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে, চাকরি খুঁজতে হবে। অলরেডি সে পরিচিত কয়েকজনকে বলেও রেখেছে চাকরির ব্যাপারে কোনো খোঁজ পেলে তাকে জানাতে। পাশাপাশি নিজেও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করছে। সময়টা এখন কাটছে দুঃস্বপ্নের মতো। এত সহজে দুঃস্বপ্ন থেকে বের হয়ে আসা সম্ভব না। তবে এই দুঃসময়ের মধ্যেও রাইসা একটা ভালো কাজ করেছে। সে সময় মতো খাওয়া দাওয়া করেছে, নিজের শরীরটাকে দুর্বল হতে দেয়নি। 10 বার ভেঙে পড়লে 2 বার সে উঠে দাঁড়াচ্ছে। এই 2 বার সে সর্বোচ্চ চেষ্টা করছে নিজের আত্মবিশ্বাস জাগাতে। এই মুহূর্তে আত্মবিশ্বাস সব থেকে বেশি প্রয়োজন। প্রায় 1 সপ্তাহ কেটে গেল খালার বাসায়। প্রথম দিনের মতো এখন আর কষ্ট হয় না। রাইসা কিছুটা স্বাভাবিক হয়েছে। মারুফকে মেনে নিয়ে সংসার করবে এই ধরনের চিন্তাভাবনা আর গুণাক্ষরেও তার মাথায় আসে না। এ সাহসকে পুঁজি করেই সে বাবার বাসায় ফিরে এলো। দরজা খুলতে মা রেহনুমা বেগম জড়িয়ে ধরলেন রাইসাকে। তিনি ভেবেছিলেন রাইসা হয়তো ভীষণ জ্বরে ভেঙে চড়ে চুরমার হয়ে গেছে, কিন্তু না, রাইসাকে দেখে উনি অবাকই হয়ে যান। একদমই বিধ্বস্ত হয়ে পড়েনি রাইসা। খুব সুন্দর পরিপাটি জামা কাপড় পরে চুলগুলো বেঁধে সে বাসায় এসেছে। চোখের নিচে কালো দাগ পড়েনি, গালোর মাংস দেবে যায়নি, গলার হাড়ও বের হয়নি, বরং তার মেয়েকে এখন আরও বেশি সতেজ দেখাচ্ছে। উনি আশ্চর্য হয়ে বললেন, তোকে কখন আমি এভাবে দেখিনি, এত শক্তি তুই কোথায় পেলি মা? কথাটা বলতে বলতে রেহনুমা কেঁদেই ফেললেন। রাইসা মায়ের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মৃদু পায়ে হেঁটে নিজের রুমে চলে এলো। রুমে দরজা লাগাতে লাগাতে বলল, তোমার মেয়েকে আবার আগের মতো এ বাসায় রাখতে হবে। মনে করো আমার বিয়ে হয়নি, অন্তত কিছুটা দিন নিজের পায়ে দাঁড়ালে আমি আমার মতো করে আমার রাস্তা খুঁজে নিব। যদি তোমরা কখনো আমাকে বোঝা মনে করো সেদিনই বের হয়ে যাবো এই ঘর থেকে। অদ্ভুত কথা বললি তো তুই, আমি কেন তোকে বোঝা মনে করব? জন্মের পর থেকে কি কখনো বোঝা মনে করেছি? এখনকার পরিস্থিতি একদমই আলাদা মা, মনে করাটাই স্বাভাবিক। আমি যদি কোনো কারণে তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি আমায় ক্ষমা করে দিও। দরজা বন্ধ করে দিল রাইসা। রেহনুমা দরজার বাহিরে ব্যস্ত কণ্ঠে বলতে লাগলেন, তুই দরজা কেন বন্ধ করলি? কি করবি তুই? রাইসা দরজা খুলে বলল, ভয় পেও না, আমি উল্টাপাল্টা কিছু করব না। আমি শুধু নিজেকে সময় দিচ্ছি, আমার নিজেকে গুছাতে হবে। আবারও দরজা বন্ধ করে দিল রাইসা। ক্ষমা চেয়ে দরজা বন্ধ করায় মা হয়তো ভয় পেয়ে গেছে। কথাটা ভেবে ওর হাসি পেল। ফোন হাতে নিতে দেখলো মেইল এসেছে, ইন্টারভিউর জন্য ডেকেছে একটা অফিস থেকে। বাড়িতে বেরোনোর সঙ্গে সঙ্গে এমন একটা মেইল ওর জন্য আশীর্বাদ। চাকরি হয়তো বা হবে না, কিন্তু একেবারেই শূন্যের উপর বাসায় থেকে কিছু একটা আশ্বাস নিয়ে বেঁচে থাকা অন্তত ভালো।
ঘরের দিকে তাকালেই মারুফের কথা মনে পড়ে যায়। বাবার বাড়িতে এটাই ছিল রাইসার ঘর। এ বাড়িতে বেড়াতে এলে মারুফ সহ ও এ রুমেই থাকতো। এ বাড়িতেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মারুফের স্মৃতি। কোনো মানুষ মারা গেলে প্রতি মুহূর্তে তার স্মৃতিগুলোকে আমরা যত্ন করি। তার শূন্যতা আমাদেরকে কাঁদায় ঠিকই, কিন্তু তার কোনো স্মৃতিকে আমরা নষ্ট হতে দিতে চাই না। অথচ কোনো কাছের মানুষ যখন আমাদেরকে ভয়ঙ্করভাবে ঠকায়, তার প্রত্যেকটা স্মৃতি শুধু কষ্টই বাড়ায়। তার স্মৃতিগুলোকে আমরা কেউই আর ধরে রাখতে চাই না। বিছানা চাদর বদলে অন্য একটা চাদর নিয়ে এসে বিছিয়ে দিল রাইসা। যে সমস্ত জিনিসের সাথে মারুফের স্মৃতি জড়িয়ে আছে, যতটুকু পারল সব কিছু সরিয়ে ফেলল সেখান থেকে। যদিও এত সহজে ওর স্মৃতি থেকে বের হয়ে আসা সম্ভব না, তবুও যতটুকু ওর পক্ষে সম্ভব সে করেছে। রাইসা ভীষণ আত্মপ্রত্যয় নিয়ে বিছানার উপর বসলো। এ বাড়িতে একটা ল্যাপটপ আছে, এখন সেটা ওর কাজে লাগবে। ল্যাপটপ নিয়ে এসে বিভিন্ন বিষয়ে পড়াশোনা শুরু করলো রাইসা। কোন ধরনের ক্যারিয়ারে 24 সালের সবচেয়ে সফল সেগুলো নিয়ে পড়াশোনা করতে লাগলো। পড়তে পড়তে ক্লান্ত হয়ে একসময় মনে হলো তার নিজের দিকেও আবার নজর দেওয়া উচিত। আয়নার দিকে তাকালো রাইসা। এই চেহারাটা তার বদলে ফেলতে হবে। এতদিন খেয়ে পড়ে শুধু স্থূল শরীর বানিয়েছে, কোনো দিন শরীরের যত্ন নেয়নি, কখনো স্কিনের যত্ন নেয়নি। নিজের প্রতি এত অবহেলার কারণেই কি মারুফ তার প্রতি এভাবে অবহেলা করলো? কি জানি, হয়তোবা মেয়েরা সব সময় ঠকে গিয়েই তো শিখে। ইন্টারভিউতে খুবই কনফিডেন্ট থাকার চেষ্টা করলো রাইসা, তবে চাকরিটা তার হবে না এটা নিশ্চিত। তখনই বুঝে গেল কেননা ওনারা স্কিল্ড কাউকে চাচ্ছেন। রাইসা বুঝে উঠতে পারছে না তার সিভি পড়ার পরেও কেন তাকে ডাকা হলো। অনেকটা হতাশা নিয়ে বাসায় ফিরল সে। মনে হচ্ছে কোনো একটা স্কিল শিখে ফেলা দরকার। খাবার টেবিলে বাবার মুখোমুখি হলো রাইসা। এই দুদিনে বাবার সঙ্গে টুকিটাকি কথা হলেও রাইসা বাবাকে এড়িয়ে চলতে চেয়েছে। কখন কি জিজ্ঞেস করে বসে, কিন্তু আজ আর পারল না। রাইসা খাবার খাওয়ার সময় বাবা নিজে থেকে এসে টেবিলে বসলেন। বললেন, সব কিছু ভেবেচিন্তে দেখেছ তো? হ্যাঁ, আমি তোমার স্বামীর সঙ্গে বসবো, ওর বাবা মাকেও ডাকবো। একটা ফ্যামিলি মিটিং করে এর একটা সমাধান করা দরকার। যেখানে আমি ওকে চাচ্ছি না, সেখানে ফ্যামিলি মিটিংয়ের কি দরকার বাবা? ওর পরিবারকে জানানো দরকার তাদের ছেলে কি করেছে। তোমাকে যেন কেউ ব্লেম না করে। আমার মনে হয় ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা উচিত না। তোমার মনে হওয়া না হওয়াতে কিছুই যায় আসে না। গার্ডিয়ান হিসেবে আমাদের যেটা করণীয় আমি সেটাই করব। ওর বাবা মা, ফ্যামিলির সবাই এবং মারুফকে ডেকে আমরা একটা আলোচনা করব। তারপর আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে তোমরা কি করবা না করবা। কে সিদ্ধান্ত নিবে বাবা? তোমরা শব্দটা এখানে কেন আসছে? আমি মারুফের উপর কোনো সিদ্ধান্ত বাকি রাখবো না। ডিসিশন যা নেওয়ার আমি একাই নিব। এটা কি ধরনের পাগলামি? পাগলামি কেন বলছো বাবা? এরকম পরিস্থিতিতে তুমি পাগলামি বলতে পারলে? এখন তোমার মেয়ের পাশে থাকা উচিত। মারুফ বড় ধরনের অন্যায় করেছে এবং আমি বাসা থেকে বের হয়ে আসার পরেও ওর মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। দিব্যি হেসে খেলে ওই মেয়ের সঙ্গে সে ডেট করে বেড়াচ্ছে। এসব ছবি আমার কাছে আসছে। এখন তুমি কি করতে চাও সেটা কি এখনো তুমি বুঝতে পারো নাই বাবা? আমাকে কি তোমার পুতুল মনে হচ্ছে? কেন পুতুল মনে হবে? তুমি আমাকে অযথা ভুল বোঝো না। আমি বাবার দায়িত্বের জায়গা থেকে বলছি। ঠিক আছে, তুমি যদি ডিসিশন নিয়ে থাকো তুমি ডিভোর্স চাও, তাহলে আমরা ফ্যামিলি মিটিং ডেকে সেটা বলি। মিটিং তোমরা করো, কিন্তু আমি ওদের কারো মুখ দেখতে চাই না। সেগুলো আমার শুধু কষ্টই বাড়াবে। এমনকি মারুফকে দেখলেও আমার মাথা ঠিক থাকতে পারবো না। ওর প্রতি আমার ভয়ঙ্কর ঘৃণা জন্মে গেছে। সবার সামনে সেটার বহিঃপ্রকাশ ঘটুক সেটা আমি চাই না। তাহলে বাসায় সবাইকে আসতে বলি। তুমি তোমার রুমে থাকবা, আমরা কথা বলবো। এটাতেও কি তোমার আপত্তি আছে? রাইসা মায়ের দিকে তাকালো। মা ইশারায় বোঝালেন সম্মতিতে। এ ব্যাপারে আর আপত্তি করিস না। রাইসা একটা ছোট নিঃশ্বাস ফেলে বলল, তোমরা শুধু আমাকে এতটুকু আশ্বস্ত করো যে তোমরা আমার পাশে থাকবা, আর সব বাবা মায়ের মতো আমাকে পর করে দিবা না। ছেলেরা একটু একটু এরকম করে এসব বলে বুঝিয়ে আমাকে ওই বাড়িতে আর পাঠাবা না। বলো বাবা, তুই অনেক কষ্ট পেয়েছিস, আমি বুঝতে পারছি। আমরা তোর পাশে আছি। তুই যা সিদ্ধান্ত নিবি আমরা সেটাই সাপোর্ট করব। ভালো মন্দ বোঝার বয়স তো তোর হয়েছে। যখন বিয়ে করতে চেয়েছিলি তখনও আমরা বাধা দেইনি। নিজের ইচ্ছায় বিয়ে করেছিস বলে এখন তোকে ব্লেম করব? আমরা এতটাও খারাপ নই। যদি আমাদের পছন্দের কোনো ছেলেকে বিয়ে করতি, সে ছেলেও তোকে এভাবে ঠকাতেই পারত। কাজে ওসব নিয়ে আমরা ভাবছি না। তোমার লাইফ যে কোনো কিছু করার এখতিয়ার তোমার আছে। থ্যাংক ইউ বাবা। আমার মনে হয় এসব নিয়ে আমাদের আর কথা বলাই উচিত না।
তোমরা ওদেরকে ডাকো, আমরা ফাইনালি একটা ডিসিশন জানিয়ে দিব। তারপরে এই প্রসঙ্গে এখানেই শেষ। ভবিষ্যতে আমরা কোনোদিনও মারুফ কিংবা আমার বিবাহিত জীবন নিয়ে কোনো রকমই আলোচনা করব না। তোমরা ধরে নাও আমার বিয়েই হয়নি। বিয়ের আগে আমি তোমাদের কাছে যেরকম তোমাদের মেয়ে ছিলাম, এখনও সেই মেয়েটাই আছি। কথাগুলো বলেই থামলো রাইসা। চোখ মুখ শক্ত হয়ে আছে তার। ওর দিকে তাকিয়ে বাবা মা বুঝতে পারলেন ভিতর থেকে পাথর হয়ে গেছে তাদের মেয়েটা। ভয়ঙ্কর কষ্ট না পেলে কেউ এমন কথা বলেই না। যেদিন মারুফ তার পরিবারকে নিয়ে মিটিং করতে এলো, শুরুর দিকে রাইসা নিচের রুমেই দরজা বন্ধ করে বসে রইল। এরপর যখন বুঝতে পারলো কেউই কোনো বিষয় নিয়ে সিরিয়াসলি কথা বলছে না, সকলেই চুপচাপ নীরবতা পালন করছে, দরজা খুলে সোফার উপরে এসে বসলো রাইসা। দেখলো রুমে মারুফ নেই। রাইসা ও শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলল, আব্বা আম্মা, আপনারা আমাকে মাফ করবেন। কখনো ভাবিনি আপনাদেরকে এরকম একটা মিটিংয়ে আসতে হবে। আমি নিজেও কি কোনোদিন ভেবেছি আমার জীবনে এরকম একটা সময় আসবে। রেহনুমা বেগম এসে ওর হাত চেপে ধরে বললেন, এসব থাক রাইসা। আর একটা ছোট শ্বাস ফেলল। ও শ্বশুর মশাই বললেন, ঘটনাটাকা আমাকে একটু খোলাখুলিভাবে বলো তো মা। তোমার বাবা মা যেটুকু বললেন তাতে তো সব কিছু আমার কাছে ক্লিয়ার না। তুমি একটু পুরোটা আমাকে খুলে বলবা? আপনার ছেলে কোথায়? সে এখানে উপস্থিত থাকলে ভালো হতো। আমি তো কোনো কিছু মিথ্যেও বলতে পারি বা ভুলও হতে পারে আমার। তার উপস্থিতিতে সব কিছু বলতাম, তাহলে কোথাও ভুল কিছু বললে সে শুধরে দিতে পারত। সকলেই চুপ করে রইলেন। রাইসা বলল, সে কি আসেনি? না। অবশ্য আসবে কিভাবে? আমাকে দেখানোর মতো মুখটা তো তার থাকলে তো। আবারও পুরো ঘরে নেমে এলো নীরবতা। মারুফের বড় ভাই এসেছেন। তিনি এবার মুখ খুললেন, জানি কখনো এক পক্ষের কথা শোনা উচিত না। মারুফ যেহেতু আসে নাই, এখন তোমার কথাগুলো আমরা সবাই একসাথেই শুনি। তারপর আবার মারুফের কথা আমরা শুনব। রাইসা বলল, আমি জানি না আপনারা মারুফের কথা শুনে কি বিচার করবেন। আমাদের নিজেদের মধ্যে যদি কখনো কোনো ঝামেলা হতো, তাহলে হয়তো দুই পক্ষের কথা শোনার প্রয়োজন ছিল। আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয়নি। আমি বাসায় গেলাম সেদিন। আমার যাওয়ার কথা ছিল রবিবারে। আমি শুক্রবারে দুপুরবেলায় বাসায় গেলাম, কারণ মারুফের অফডে ছিল। আর মারুফ বলেছিল শুক্রবার সন্ধ্যায় আমার বাবার বাসায় আসবে। এখানে রাতেও ডিনার করারও কথা ছিল। ঠিক সে কারণেই হয়তো মারুফ কল্পনাও করেনি আমি দুপুরবেলা বাসায় আসব, কারণ নিজেই তো রাতে আমার বাসায় আসবে। দুপুরবেলা মা অনেক কিছু রান্না করলেন। কোনো এক অজানা কারণেই আমার খুবই বাসায় যেতে ইচ্ছে করছিল। মার এখানে আর থাকতে ইচ্ছেই করছিল না। তাই আমি মারুফকে কোনো কল না দিয়ে বক্সে খাবার নিয়ে সোজাই বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমি কলিং বেল প্রায় দিয়েই ফেলছিলাম, হঠাৎই একটা মেয়ের গলা শুনতে পাই। মারুফ আর একটা মেয়ে হাসাহাসি করছিল। এই কারণে আমি আর বেল চাপ দেই নাই। অনেকক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে আমার কাছে যে এক্সট্রা চাবি ছিল সেটা দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে বাসার ভিতরে ঢুকে সরাসরি দেখতে পাই আমার বেডরুমের বিছানার উপরে দুজন জড়াজড়ি করে বসে আছে। মেয়েটা ওর অফিসের কলিগ, নাম অনন্যা। আমি রিয়েক্ট করার পরে মেয়েটা বাসা থেকে বের হয়ে চলে যায়। এরপর স্বাভাবিকভাবে মারুফের সাথে আমার কিছুক্ষণ রাগারাগি হয়। মারুফ আমাকে শান্ত করতে চেষ্টা করে। নিজের স্বামীকে এভাবে দেখার পর কোনো মেয়েরই মাথা ঠিক থাকার কথা না। আমিও মারুফকে অনেক রাগারাগি চিল্লাপাল্লা করি, এরপর কান্নাকাটি করি, যেটা স্বাভাবিক। মারুফ প্রথম দিকে আমাকে বোঝানোর চেষ্টা করলো, ক্ষমা চাইলো, বলল এরকম আর কখনো হবে না। এরপর ওর কি হলো জানি না, বলল আমাকে একটু সময় দাও। তারপর পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজের মতো বসে রইল। এরপর ওর সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। যদি একটা মেয়েকে রুমের ভিতর দেখতাম, তাহলে হয়তো সে আমাকে বোঝালে আমি বুঝতে চেষ্টা করতাম। আমি ওদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছি, আর আমার কোনো জবাবের প্রয়োজনও নেই। এবং এই দৃশ্য দেখার পর আমি আর স্বাভাবিকভাবে মারুফের সঙ্গে থাকার মতো মন মানসিকতা রাখতেও পারছি না। আপনারা চাইলে মারুফের কথা শুনতেই পারেন, কিন্তু তাতে আমার সিদ্ধান্ত একটু নড়চড় হবে না। আমার পক্ষ থেকে আর কিছু বলার নেই। শুধু মারুফের বড় ভাইয়ের একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। এরপর আর কেউই কিছু বললেন না। মাথা নিচু করা অবস্থাতে রাইসা বেশ বুঝতে পারলো তার শাশুড়ি কাঁদছেন। নিজের ছেলের জন্য অন্য মানুষের সামনে এভাবে বিব্রতকর অবস্থায় পড়তে হবে, তা হয়তো কোনোদিন কল্পনাও করেননি। রাইসাকে তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। এই সম্পর্কটাও এভাবে শেষ হয়ে যাবে, তাছাড়া রাইসার কষ্টটা তিনিও অনুভব করতে পারছেন। সব কিছু যেন বড্ড অস্বাভাবিক হয়ে উঠেছে। রাইসা বলল, আমাকে মাফ করবেন সবাই। রাইসার শাশুড়ি বলে উঠলেন, তুমি কেন বারবার মাপ চাইছো? তোমার তো এখানে কোনো দোষ নেই। আমি একটা কুলাঙ্গা ছেলে জন্ম দিয়েছি, বলে আবারও কাঁদতে লাগলেন। রাইসা উঠে ওনার পায়ের কাছে বসে ওনার হাত দুটো ধরে বলল, এরকম যে হবে এটা কি আমরা কখনো ভেবেছি মা?
আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখব, দেখা করব মাঝে মাঝে। অল্প কয়েকদিনের সংসারে আমি আপনাকে নিজের মায়ের মতো করেই ভালোবেসেছি। যদিও কখনো আপনার মনে কোনো রকম দুঃখ দিয়ে থাকি, আমাকে মাফ করবেন। আব্বা, আপনিও আমাকে মাফ করবেন। এটুকু বলে রাইসা নিজের ঘরে চলে এলো। ঘরের দরজা আটকে দিয়ে বিছানায় এসে উপুর হয়ে শুয়ে পড়ল। পুরো বাসাতেও যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। সে খেয়াল করেছে টেবিলের উপর ওনাদেরকে কিছু নাস্তা খেতে দেওয়া হয়েছিল। কেউই কোনো কিছু স্পর্শ করেননি। কতক্ষণ কাঁদলো বলতে পারে না রাইসা। ওনারা সবাই চলে গেলেন। এমন সময় কল এলো তার ফোনে। মারুফের নাম্বার থেকে কল। চোখ বুজে কলটা রিসিভ করলো রাইসা। কানে ধরতে কিছুক্ষণ নীরবতা। তারপর মারুফ বলল, কিভাবে কি হয়ে গেছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আসলে কখন যে আমি এটাতে ইনভলভ হয়েছি তাও জানি না। অনেক চেষ্টা করেছি এটা থেকে সরে আসার, পারিনি। তবে তুমি যদি আমাকে একটা সুযোগ দাও। মারুফের কথা শেষ হওয়ার আগে রাইসা জিজ্ঞেস করল, কিসের সুযোগ? চলো আমরা সব কিছু ঠিক করে ফেলি। আমি প্রমিস করছি আর কখনো এমনটা হবে না। যেহেতু দুই ফ্যামিলির সবাই জেনে গেছে, কারো কাছে আমার আর কোনো সম্মানের বাকি নেই। এবার আমি সবাইকে সাক্ষী রেখে তোমায় নিয়ে আসব। আমি আর কখনো এরকম ভুল করব না। আমি তোমার সঙ্গেই থাকবো সারা জীবন। আর কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। আই প্রমিস। রাইসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমাকে একটা ভিডিও পাঠাই, দেখো তো। বাসা ছেড়ে চলে আসার পর মারুফের কলিগ রাইসাকে ওদের যে ভিডিওটা পাঠিয়েছিল সেটা তাকে পাঠালো। তারপর জিজ্ঞেস করলো, এই ভিডিওটা কয় তারিখের? সেটা তো মনে নেই, মনে করে দেখো তো। আমি চলে আসার পরে তোলা কিনা। মারুফ চুপ করে রইল। রাইসা বলল, তুমি ভেবেছিলে অনন্যার সময় আমরা যেমন ঝগড়া করে কথা বলা বন্ধ করি সেটা সেরকমই, তাই না? তাই আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও করনি। অত রাতে বের হয়ে আমি কোথায় গেলাম, এরপর আমি কোথায় যাচ্ছি জানার চেষ্টা করেছিলে কি? তুমি আমাকে একটা কলও দাওনি, একটা মেসেজও না। আমি ধরেই নিয়েছিলাম আমি চলে আসাতে তোমার আমাকে ছেড়ে দেওয়ার পরটা আরও সহজ হয়ে গেছে। আসলে বিষয়টা সেরকম না। আমার নিজের জন্য একটু সময় দরকার ছিল। আর আমি তোমাকেও তোমার জন্য একটু সময় দিয়েছিলাম। ভেবেছিলাম আমরা আলোচনা করে সব ঠিক করতে পারবো। কি ঠিক করবা? এটা কি এমন কোনো প্রবলেম যে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা হচ্ছে, কিংবা আমি ছোটোখাটো কোনো ভুল করেছি যেটা আমরা আলোচনা করে ঠিক করে নিতে পারবো? এটা তো সেরকম কিছু নয়। আমি তোমাকে একটা মেয়ের সাথে দেখেছি, তাও জড়িয়ে ধরা অবস্থায়। তুমি আমাকে আর কি আলোচনা করতে বলো? ছোটোখাটো ভুল তো সবাই করে। এটা আমারও একটা ভুল ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখবা এরপর আমি আর কোনো দিনও এমন করব না। তোমাকে ক্ষমা করে দিতে আমার রুচিতে বাদে। ক্ষমা তো দূরের কথা, তোমার সঙ্গে কথাই বলতে আমার ইচ্ছে করছে না। ঘেন্না হচ্ছে। যাকে একটা সময় এত বেশি ভালোবেসেছি তার প্রতি আমার এরকম ঘৃণা জন্মাবে এটা কখনো কল্পনাও করিনি। এই ভিডিওটা তোমাকে কে পাঠিয়েছে আমাকে বলবা? যেই হোক, ধরে নাও আমার কোনো শুভাকাঙ্ক্ষী যিনি আমার ভালো চান। নাম কি তার? বলার প্রয়োজন মনে করছি না। উনি এর আগেও তোমাদের অনেক ছবি আমাকে পাঠিয়েছেন। ছবিগুলোতে তোমরা ঘনিষ্ঠ ছিলে না ঠিকই, কিন্তু খুব সুন্দর সময় কাটাচ্ছিলে। ছবিগুলো দেখে আমি আসলে কিছু মনে করিনি। উল্টো যে আমাকে পাঠিয়েছে তাকে বলেছিলাম দে আর ফ্রেন্ডস। নেক্সট টাইম আমাকে কখনো এরকম কিছু পাঠাবেন না। ভাগ্যিস এরপরেও উনি আমাকে এটা পাঠাইছে। তাই আমি জানতে পারছি আমি চলে আসার কারণে তোমার মধ্যে কোনো ইফেক্টে পড়েনি। তুমি তার সঙ্গে আরও সুন্দর সময় কাটাচ্ছ। ক্লিয়ার হয়ে গেছে তোমাদের রাস্তা। আমি তো প্রমিস করছি আজকের পর থেকে আর এমন কিছু হবে না। হাইরে প্রমিস। আর এরকম যদি না হতো, আমি চলে আসার পর দিন থেকে তুমি শুধরাই যেতে। তুমি তখন শুধরাওনি। তুমি আজকে আমার কাছে প্রমিস করে কাল থেকে শুধরে যাবা? হাস্যকর না বিষয়টা? চুপ করে রইল মারুফ। তারপর পুরনো স্বরে আবদারের মতো করে বলল, রাইসা, তুমি বাচ্চাদের মতো করো না। আমরা বড় হয়েছি। প্রত্যেকটা মানুষেরই লাইফে এরকম দু একটা ভুল হয়। অনন্যার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। আমরা কখন যে এতটা ক্লোজ হয়ে গেছি বুঝে উঠতে পারিনি। আমি থাকা সত্ত্বেও আমার সঙ্গে কেন ছিলা তুমি এতদিন? আই এম সরি। প্লিজ বোঝার চেষ্টা করো। কিসের সরি? আজকে আমি তোমাকে ডিভোর্স দিলে তুমি কালকে অনন্যাকে নিয়ে বাসায় এসে তুলবা। ওই মেয়ের সঙ্গে থাকবা। কি জানি অলরেডি বাসায় নিয়ে আসছো কি না আমি তো জানি না। দেখা যাবে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতে তুমি ওকে বিয়ে করে ফেলেছ। এটা তো আমি এতটাও আশ্চর্য হব না। আমার প্রতি তোমার এই বিশ্বাস রাইসা? হাস্যকর। এত কিছুর পরেও বিশ্বাস শব্দটা এখানে নিয়ে আসা হাস্যকর না? তুমি আমাকে ফোন দিও না। আমি কালকে উকিলের সাথে কথা বলবো। যত দ্রুত সম্ভব আমরা আমাদের সম্পর্কটা লিগেলি শেষ করে দিব। মারুফ কিছু বলার চেষ্টা করলো। রাইসা শুনতে চাইল না। কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলো।
ফোন থেকে সিম খুলে ওয়াইফাই চালু করে অনলাইনে ঢুকলো সে। সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে মারুফকে ব্লক করলো। মারুফের নাম্বারটা ফোন থেকে ডিলিট করে দিল। এমনকি ইমেল অ্যাড্রেসটা পর্যন্ত বদলে ফেলল রাইসা। এরপর ভীষণ শান্তি লাগলো, যা এতদিনে অনুভব করেনি। নিজেকে মনে হচ্ছে আজ মুক্ত। মুক্তির আনন্দে এত সুন্দর সেটা কল্পনাও করেনি সে। বেশি করে সর্দির ওষুধ খেয়ে রাইসা ঘুমানোর চেষ্টা করলো। সর্দির ওষুধ খেলে ওর অনেক ঘুম আসে। তার এই মুহূর্তে বিরতিহীন একটা ঘুমের দরকার। সত্যি সত্যি সারাটা রাত এমনি এমনি পরের দিনটাও ঘুমালো। দিনের বেলা 2বার উঠে খাবার খেয়ে আবারও ঘুম দিয়েছে। ওকে ঘুমাতে দেখে মা আর কিছুই বললেন না। এই মুহূর্তে ঘুমটা ওর ভীষণ দরকার। একদিন পরিচিত এক আপু একজনের সাথে আলাপ করিয়ে দিলেন। ওনার অনলাইন বিজনেস রয়েছে। আপাতত সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে একজনকে নিয়োগ দিতে হবে। সেই কাজটা রাইসা করতে পারবে কিনা জানতে চাচ্ছিলেন তিনি। রাইসাও খুশি মনে তাতে সম্মত হলো। শুরুতে বেতন অল্প হলেও তার কোনো সমস্যা নেই। আপাতত নিজের খরচটা নিজে চালাতে পারলেই হলো। কিছু একটা করতে পারবে সেই আনন্দেই উচ্ছ্বসিত করলো রাইসাকে। এরই মধ্যে একদিন রাইসার বাবা ডিভোর্সের জন্য আইনি প্রক্রিয়া শুরু করে দিলেন। ডিভোর্সের পর ভিন্ন এক পৃথিবীর সম্মুখীন হলো রাইসা। এই পৃথিবী সে আগে দেখেনি। পরিচিত মানুষগুলোর নতুন এক রূপ বের হতে লাগলো। এমনকি বাসার আশেপাশে যারা থাকে সেই মানুষগুলো যেন কেমন চোখে তাকায় রাইসার দিকে, যেন বিশাল কোনো অপরাধ করে দুদু মরুভূমির মাঝখানে পড়ে রয়েছে রাইসা। অথচ 2 দিন আগে ওই মানুষগুলো ওর দিকে তাকিয়ে হাসি মুখেই কথা বলতো। হঠাৎ করে কি এমন হলো যে রাইসার দিকে তাকিয়েও তারা বিব্রত হন। বুঝতে চান রাইসার দুঃখে তারাও সমব্যথী। তবে রাইসার এই মুহূর্তে কোনো দুঃখ নেই। সে নিজেকে নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকতে চেষ্টা করছে। ঘর থেকে কাজ করলে স্মৃতি মনে পড়ে যাবে বিদায় সে সরাসরি অফিসে গিয়ে কাজ করছে। যদিও তার কাজটা ঘরে থেকেই করা সম্ভব। অফিসে অন্যান্য কর্মীদের ব্যস্ততা দেখে রাইসার ভালোই লাগে। নিজেকেও একজন অফিসের গুরুত্বপূর্ণ স্টাফ মনে হয়। জীবনের নতুন মানে খুঁজে পেতে লাগলো সে। মাঝে মাঝে ভাবে যখন এই দুঃসময় আর থাকবে না তখন বেতন পেয়ে সে নিজেকে অ্যাওয়ার্ড দিবে। নিজের যা কিছু ভালো লাগে তাই করবে। ডিভোর্সের পর আর 10টা দুঃখীর মেয়ের মতো দুঃখ পেতে পেতে নিজেকে শেষ করে দিবে না। এই প্রত্যয় নিয়ে প্রচুর পরিশ্রম করছে রাইসা। বাসায় ফিরে গোসল সেরে খাবার খেতে খেতে চোখে ঘুম চলে আসে। কারোর জন্য অপেক্ষা করতে হয় না। রাইসা নির্দ্বিধায় ঘুমিয়ে পড়তে পারছে। অন্তত প্রতি রাতে জিনিসটা তাকে শান্তি দেয়। মাঝরাতে মারুফ কার সঙ্গে কথা বলছে এটা ভেবে তাকে দুশ্চিন্তা করতে হচ্ছে না। তখন রাইসার মনে পড়তে থাকে অতীতেও অনেক সন্দেহজনক কাজ মারুফ করেছে। যেমন মাঝে মাঝে অফিসের কাছে 2 দিনের জন্য ঢাকার বাইরে যাওয়া, অফিসের সময়ে কখনো কল না দেওয়া, দিনের পর দিন রাত করে বাড়ি ফেরা। এসব আচরণকে মারুফ খুব স্বাভাবিক মনে করত। মাঝে মাঝে ফোনে কথা বলার সময় একটা মেয়ের কণ্ঠ শোনা যেত। মারুফ এমনভাবে কথা বলতো যেন সে অফিসের কাজে কথা বলছে, তবে সেটা একটা মেয়ের সঙ্গেই। রাইসা এগুলোকে কখনো গুরুত্ব নিয়ে খেয়াল করেনি। সে সব কিছুকে স্বাভাবিক মনে করেছে। এরকম হতেই পারে, অফিসের কাজে সে কথা বলতেই পারে বা বাহিরে থাকতেই পারে। কিন্তু আজ বুঝতে পারছে এগুলোকে এতটা হেয়ালিভাবে দেখা উচিত হয়নি। তাহলে হয়তো আরও অনেক আগেই সে সতর্ক হয়ে যেতে পারত, কিংবা মারুফকে এত দূরে এগিয়ে যাওয়া হতে ফিরিয়ে নিতে পারত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাইসা ভাবল, যা হওয়া তা হয়ে গেছে। যেখানে সম্পর্কটাই শেষ হয়ে গেছে সেখানে এসব ভেবে আর লাভ কি। সে তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে মারুফকে সুখী করতে। এত ভালোবাসা পাওয়ার পরেও কোনো মানুষ যদি প্রতারণা করে সেটা তো আর আমার দোষ নয়। ধীরে ধীরে ক্ষতটা কাটিয়ে উঠতে শুরু করলো রাইসা। দেখতে দেখতে ডিভোর্সের 1 মাস পেরিয়ে গেছে। এখন আর আগের মতো কষ্ট হয় না। মারুফ তার বাসা থেকে রাইসার জিনিসপত্রগুলো ফেরত পাঠাতে চেয়েছিল। রাইসা বলেছে এগুলো মানুষকে দান করে দিতে। মারুফের কোনো স্মৃতিকে সে আঁকড়ে ধরে থাকতে চায় না, কিংবা এমন কিছু নিজের সামনে রাখতে চায় না যেটা দেখলে তার মারুফের কথা মনে পড়বে। মারুফ নামক অধ্যায়টা পুরোপুরি নিজের জীবন থেকে সে মুছে ফেলতে চায়। একদিন পুরনো কয়েকজন বান্ধবীর সাথে দেখা হলো। সকলেই ইনিয়ে বিনিয়ে জানতে চাচ্ছিল কিভাবে তার সংসার ভাঙল। যেন বান্ধবীর সংসার ভাঙার ঘটনা শুনতে খুবই মজা লাগবে তাদের। এত কৌতূহল দেখে রাইসার বিরক্ত লাগলো। সেদিন আড্ডা থেকে ফিরে সিদ্ধান্ত নিল এরপর আর কখনোই বান্ধবীদের সাথে দেখা করবে না। প্রয়োজনে নতুন বান্ধবী বানাবে, তবুও পুরনো বন্ধুদের সঙ্গে আর আড্ডায় যাবে না। আরেকজন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কানাঘুষা করাটাই বোধহয় ওদের একমাত্র কাজ। না জানি সিক্রেট গ্রুপে কত রকমের আলোচনা হয় রাইসাকে নিয়ে। পরদিন অফিসে ফিরে 2জন মেয়ের সাথে রাইসার খাতির করার চেষ্টা করলো। জীবনে বন্ধু থাকার প্রয়োজন আছে। বান্ধবীদের সাথে শাড়ি পরে বাহিরে ঘুরতে যাওয়া কিংবা একসাথে আড্ডা দেওয়ার অন্যরকম আনন্দ।
এদের সাথে কথা বলে বোঝা গেল পার্সোনাল লাইফ নিয়ে ওদের তেমন কোনো আগ্রহ নেই। কেউ একবার জানতেও চায়নি রাইসা বিবাহিত কিনা। বিষয়টা ভালো লাগলো রাইসার, তাই নিজেও যে কোনো ধরনের ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকলো। এভাবেই কেটে যেতে লাগলো অফিসের দিনগুলো। আজ 13ই সেপ্টেম্বর। আজকে ছিল ওদের বিবাহ বার্ষিকী। আজকে দিনটা সকাল থেকে রাইসার মনে যন্ত্রণা সৃষ্টি করছে। প্রত্যেকবার অ্যানিভার্সারিতে মারুফ ও রাইসা কোথাও ঘুরতে যেত। এই দিনটাকে যতটা সম্ভব স্পেশাল করার চেষ্টা করত তারা। রাইসা নিজের পছন্দে কেনাকাটা করত মারুফের জন্য। মারুফ নিজেও রাইসাকে কিছু গিফট দিত। দুজনে মিলে একসাথে কোনো একটা রিসোর্টে বুকিং দিয়ে স্বপ্নের মতো সময় কাটাতো। এই দিনটা ঘিরে ওদের নানান রকম প্ল্যান চলতো পুরো মাস জুড়ে। আগে দিনের পর দিন ওরা এই দিনটার জন্যই অপেক্ষা করত। আজকে সেই দিনটাই ওর কাছে সব থেকে যন্ত্রণাদায়ক। সারাক্ষণ শুধু চেষ্টা করছে কিভাবে আজকে দিনটাকে ভুলে থাকা যায়। অফিসের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করেও লাভ হলো না। বারবার মনে পড়ে যেতে লাগলো অতীতের অ্যানিভার্সারিগুলোতে কাটানো মুহূর্তগুলো। মানুষের স্মৃতি এমন কেন? যতই ভুলতে চেষ্টা করা হয় ততই বেশি করে যেন মাথা ছাড়া দিয়ে ওঠে। অনেক চেষ্টা করেও যখনই যন্ত্রণা থেকে সে বের হতে পারল না, তখনই হঠাৎ মাথায় এত বুদ্ধি চলে এলো। একা একা মুভি দেখতে যাওয়া যেতেই পারে। মুভি যতক্ষণ চলতে থাকে অন্তত সে 2 ঘন্টা অন্য কোনো দিকে আর ফোকাস চলে যায় না। পুরোটা সময় মুভি মাথাটাকে তার দিকে ফোকাস করে রাখে আর মনটাও ফ্রেশ রাখে। সিনেপ্লেক্সে সন্ধ্যাবেলা একটা টিকিট কেটে এসে অফিসের কাজে মন দিল। অফিস শেষে মুভি দেখতে যাবে এই ভেবে কিছুটা রিল্যাক্স লাগছিল রাইসার। কাজ শেষ করে বাইরে এসে হালকা নাস্তাও সেরে নিল সে। তারপর রওনা দিল সিনেপ্লেক্সের উদ্দেশ্যে। আজ সে একা একা মুভি দেখবে। সারা জীবন শুধু অন্যের উপর নির্ভরশীল হয়েই কাটিয়েছে, আর নয়। এখন থেকে নিজেই নিজেকে ট্রিট দিবে ও। চিকেন ফ্রাই ও পপকর্ন কিনে হলের ভিতর প্রবেশ করলো। নিজের জন্য বরাদ্দ আসনে বসে পপকর্ন খেতে খেতে সিনেমা শুরুর জন্য অপেক্ষা করতে লাগলো। যথাসময়ে শুরু হলো মুভি। সত্যি সত্যি ওর এই আইডিয়াটা খুব কাজেই লাগলো। যতক্ষণ মুভি চললো অন্য কোনো দিকে তার মনোযোগ চলে যায়নি। রাইসা মনে মনে ভাবলো, এখন থেকে যখনই খুব স্ট্রেস লাগবে সে সিনেপ্লেক্সে মুভি দেখতে চলে আসবে। মুভি শেষ করে বাইরে বের হয়েছে এমন সময় গেটের কাছে দেখা হলো মারুফ ও অনন্যার সঙ্গে। আচমকাই ওদের মুখোমুখি হওয়ায় বেশ বিব্রত বোধ করলো রাইসা। এক দৃষ্টিতে সে মারুফের দিকে তাকিয়ে রইল। মারুফের হাসি খুশি মুখখানা যেন হঠাৎ করে মলিন হয়ে গেল। প্রচণ্ড রাগ হলো রাইসার। আজ ছিল তাদের অ্যানিভার্সারি। প্রত্যেক বছর এই দিনটাতে তারা দারুণভাবে সেলিব্রেট করার চেষ্টা করত। তাই বলে আজকের দিনে অনন্যাকে নিয়ে মুভি দেখতে আসতে হবে? গ্রিনার রাইসার বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু সে মুখে কোনো কিছুই প্রকাশ করলো না। শুধু বাঁকা হাসি দিয়ে বলল, তুমি এতটা নিচে নেমে গেছো এটা আমি কল্পনাও করতে পারিনি। কথাটা বলে হনহন করে হেঁটে সেখান থেকে চলে এলো রাইসা। অনন্যার প্রতি তার কোনো রাগ নেই। সমস্ত রাগ মারুফের উপর। একটা মানুষ ঠিক কতটা বিবেকহীন লম্পট হলে এত দ্রুত সময়ের মধ্যে নিজের প্রিয়তমা স্ত্রীকে ভুলে অন্য নারীর হাত ধরে এভাবে মজা করতে পারে, তাও সেটা নিজের স্পেশাল দিনে। বের হয়ে একদলা থুতু রাস্তায় ফেলল রাইসা। ওর ইচ্ছে করছিল মারুফের বুকের মধ্যেই থুতুটা ফেলে দিতে। সেটা নিশ্চয়ই ভালো কাজ হতো না। রাইসা কারো সাথে এতটা খারাপ আচরণ করতে পারবে না কখনো। তাই মুখে চলে আসা থুতুটা সে রাস্তার মধ্যেই ফেলে দিল। প্রচণ্ড রাগ হচ্ছে ওর। খুব দ্রুত পায়ে হাঁটতে লাগলো। হঠাৎই কোথাও ধাক্কা লেগে নিচের দিকে পড়ে যাচ্ছিল। একজন ওর বাহু ধরে ফেলায় নিজেকে কোনো মতে সামলে নিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে এলো রাইসা। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় রওনা দিল। রিক্সা থেকে নামার সময় খেয়াল করলো তার হ্যান্ডব্যাগটা নেই। ছোট্ট একটা হ্যান্ডব্যাগ ক্যারে ছিল সে। এক হাতে ছিল মোবাইল আর ব্যাগটা ছিল কাঁধে। হয়তো সিনেমা হলে ব্যাগটা ফেলে এসেছে। যদিও ব্যাগের ভিতর অফিসের আইডি কার্ড আর অল্প কিছু টাকা ছাড়া তেমন কিছুই নেই। ভাগ্যিস মোবাইলটা তার হাতেই ছিল। ফোনটা ব্যাগের ভিতর থাকলে হয়তো ফোনটাও সে আজকে হারিয়ে ফেলতো। মনে মনে ভাবলো অন্য কোনো একটা সময় কাউন্টারে গিয়ে খোঁজ করতে হবে। ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারে। অনেকক্ষণ ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল রাইসা। মুভি দেখে যে রিফ্রেশমেন্ট চলে এসেছিল তা মারুফ আর অনন্যাকে একসাথে দেখার পর প্রচণ্ড রাগে রূপান্তরিত হয়েছে। নিজেকে সান্ত্বনা দিল সে। মারুফের সাথে তার সব কিছুই শেষ হয়ে গেছে। এখন সে কারোর সঙ্গে কোথাও ঘুরতে গেলে তার কিছুই যায় আসে না। মিশে রাগ করে লাভ নেই। ওর প্রতারকের কাছ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, এটাই এখন সব থেকে বড় পাওয়া। ডাটা অন করতে একটা নোটিফিকেশন এলো গুগল ফটোস থেকে। তাদের দুজনের খুব সুন্দর একটা মুহূর্তের ছবি। এসব ছবি যে কেন বারবার মেমোরিতে আসে রাইসা জানে না। গ্যালারি থেকে সে সব কিছুই ডিলিট করে দিয়েছে। তারপরেও কোথাও না কোথাও কিছু না কিছু রয়েই যায়।
যেগুলো বারবার তাকে এভাবে খোঁচাতে থাকে। এবার গুগল ফটোস থেকে রাইসা ছবিগুলো রিমুভ করে দিল। চারপাশ থেকে সবাই কেন বারবার ওকে এভাবে ব্যথা দিচ্ছে। প্রতি মুহূর্তে সব কিছু সে ভুলে যেতে চায়, কিন্তু প্রকৃতি তা হতে দিচ্ছে না। পরদিন অফিসে বসে কাজ করছে রাইসা। এমন সময় পিয়ন এসে জানালো রাইসার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বেশ চমকে উঠল রাইসা। তার সঙ্গে দেখা করতে আসার মতো কেউ তেমন নেই। এছাড়াই অফিসে সে চাকরি করে এটা তো কাউকেই জানায়নি। অনেকটা আশ্চর্য হয়ে রাইসা ডেস্ক ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়েটিং রুমে এসে খুঁজতে লাগলো কি এসেছে তার খোঁজে। লম্বাটে হাসি খুশি এক সুদর্শন যুবক এগিয়ে এলো রাইসার দিকে। হাসি মুখে বলল, এটা আপনার। রাইসার হ্যান্ডব্যাগটা সে এগিয়ে দিল তার দিকে। বিস্ময় কাটছে না রাইসার। সে আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ, এই ব্যাগটা আমার। কিন্তু আপনি এটা কোথায় পেয়েছেন? সে উত্তর দিল, কালকে আপনি রাস্তায় খুব দ্রুত হাঁটছিলেন। তারপর আমার সঙ্গে আপনার ধাক্কা লাগে। তখনই আপনার কাছ থেকে ব্যাগটা খুলে পড়ে যায়। আপনি এত দ্রুত চলে গেছেন যে আমি পিছন থেকে ডাকলেও আপনি শুনতে পাননি। এরপর ব্যাগ খুলে দেখলাম আপনার অফিসের আইডি কার্ড। লাকিলি আমার অফিসটাও এই অফিসের পাশেই, তাই আমি আপনার অফিসের অ্যাড্রেস জানতাম। যাই হোক, আপনার ব্যাগটা নিন আর আমাকে উদ্ধার করুন। আমার লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে। রাইসা এখনও বিস্মিত। ধন্যবাদ দিতে ভুলে গেছে সে। লোকটা রাইসার হাতে ব্যাগ দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। ব্যাগটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড রাইসা স্থির হয়ে ভাবল। তারপর মনে হলো, আরে লোকটাকে তো ধন্যবাদ দেওয়া হয়নি, কিন্তু সে তো চলেই গেছে। বড্ড আশ্চর্য। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দ্বিতীয় বিয়ে। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।